নিউরোলজিস্ট প্রফেসর আসগর বিশাল দেহী মানুষ, গোলগাল মুখ, মাথা ভর্তি টাক, তীক্ষ্ণ চোখ, শিশুরা ভয় পেয়ে যাবার মতো চেহারা। কিন্তু মানুষটি হাসি খুশি, কারণে অকারণে মানুষকে ধমক দেওয়ার বাজে অভ্যাসটি এখনো অর্জন করেননি। ভদ্রলোক অনেক ঝামেলা করলেন। প্রথমবারের স্ক্যানিং ভালো হয়নি, দ্বিতীয়বার করলেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। চোখে পড়ার মতো কোনো অস্বাভাবিকতা ব্রেন ওয়েভে নেই। তিনি হেসে বললেন, আপনি একজন খুবই সুস্থ মানুষ, শুধু শুধু আমার কাছে এসেছেন। আপনার অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে আজে বাজে স্বপ্ন দেখি, এই অসুবিধা। আজে বাজে স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি। একবার কি দেখলাম জানেন? বাংলা একাডেমিতে গ্রন্থমেলা হচ্ছে, আমি শুধু একটা আন্ডারওয়্যার পরে সেই গ্রন্থমেলায় ঘুরে বেড়াচ্ছি। বলেই হা হা করে হাসতে লাগলেন। মুনির হেসে ফেলল। মিসির আলি বললেন, বাংলাদেশে ক্যাট স্ক্যানের কোনো ব্যবস্থা আছে? আমি এই ছেলের ব্রেনের একটা ক্যাট স্ক্যান করাতে চাই। শুধু শুধু ক্যাট স্ক্যান কেন করাবেন? পুরোপুরি নিঃসন্দেহ হতে চাই যে ওর মস্তিষ্কে কোনো সমস্যা নেই। বাংলাদেশে ক্যাট স্ক্যান নেই, মাদ্রাজে নিয়ে যেতে পারেন, সেখানে আছে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে মিসির আলি বললেন, তোমার নিশ্চয়ই পাসপোর্ট নেই? জি না। কাল সকাল 10টার দিকে এসো, পাসপোর্ট অফিসে গিয়ে একটা দরখাস্ত করে দেই। পাগল হয়েছেন নাকি স্যার? আমি পাগল হব কেন? পাগল হচ্ছ তুমি। তা পুরোপুরি হবার আগেই একটা ব্যবস্থা তো করা দরকার। অনেক টাকার ব্যাপার স্যার। তা তো বটেই, আমার কাছেও এত টাকা নেই। একটা ব্যবস্থা করতে হবে। পাসপোর্টটা তো করা থাকুক। চা খাবে নাকি? এসো চা খাওয়া যাক। দুজন চা খেলো নিঃশব্দে। চায়ের দোকানে রেডিও বাজছে। মিসির আলি অন্যমনস্ক ভঙ্গিতে রেডিও শুনছেন। তার চোখ ছায়াছন্ন। গানের বিষাদ তাকে স্পর্শ করেছে। মনির লক্ষ্য করল, মিসির আলির চোখ দিয়ে পানি পড়ছে। এই মানুষটির প্রতি গভীর মমতা ও ভালোবাসায় মুনিরের হৃদয় আর্দ্র হল। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম, কিন্তু এই অল্প কজনের হৃদয় এত বিশাল যে সমস্ত মন্দ মানুষ তারা তাদের হৃদয়ে ধারণ করতে পারেন। মিসির আলি রুমাল বের করে চোখ মুছে অপ্রস্তুতের হাসি হাসলেন। থেমে থেমে বললেন, মানুষের মন বড়ই বিচিত্র। এই গান আগে কতবার শুনেছি, কখনো এরকম হয়নি। আজ হঠাৎ চোখে পানি টানি এসে এক কাণ্ড। চলো ওঠা যাক। মুনির বলল, একটু বসুন স্যার, আপনাকে একটা কথা বলি। বলো। ওই দিন আপনি আমাকে বলেছিলেন চেষ্টা করতে, নিজে নিজে ওই জগতে যেতে পারি কি না। চেষ্টা করেছিলে? জি, আমি যেতে পারি, ইচ্ছে করলেই পারি। বলো কি? হ্যাঁ স্যার, গত 3 দিনে আমি 4বার গিয়েছি। যাওয়াটা খুবই সহজ। মিসির আলি চুপ করে রইলেন। মুনির বলল, আমি আপনার জন্য দুটো জিনিস ওখান থেকে নিয়ে এসেছি। কি জিনিস? দুটো ছবি। বলো কি তুমি, দেখি। মনির একটা খাম এগিয়ে দিল। মৃদু গলায় বলল, বাসায় গিয়ে দেখবেন স্যার প্লিজ। মিসির আলি কৌতূহল সামলাতে পারলেন না। ছবি দুটো দেখলেন। একটি বিয়ের ছবি, বর এবং কনে পাশাপাশি বসে আছে, তাদের ঘিরে আছে আত্মীয় স্বজন। বর মনির, কনে নিশ্চয়ই বিনু নামের মেয়েটি। অন্যটি স্বামী স্ত্রীর ছবি, ওদের কোলে ফুটফুটে একটি শিশু। ছবির উল্টো পিঠে লেখা, আমাদের টগর মণি, বয়স 1 বছর। মুনির বলল, এ আমাদের ছেলে, 4 বছর বয়সে মারা যায়, নিউমোনিয়া হয়েছিল। ডাক্তাররা উল্টাপাল্টা চিকিৎসা করেছেন। বলতে বলতে মুনিরের গলা আর্দ্র হয়ে গেল।
মিসির আলি দীর্ঘ সময় মনিরের দিকে তাকিয়ে রইলেন। কোনো খবরের কাগজ আনোনি? জি না স্যার। অন্য কিছু আনার কথা তখন মনে থাকে না। ছবিগুলো কেমন করে চলে এসেছে আমি জানি না। ছবিগুলো হাতে নিয়ে দেখছিলাম, হঠাৎ ঘোর কেটে গেল। দেখি আমি আমার ঘরে বসে আছি, আমার হাতে দুটো ছবি। চলো, রাস্তায় কিছুক্ষণ হাঁটি। চলুন। তারা দুজন উদ্দেশ্যহীন ভঙ্গিতে সন্ধ্যা নামার আগ পর্যন্ত হেঁটে বেড়ালো। কারো মুখে কোনো কথাবার্তা নেই। মিসির আলির মুখ চিন্তাক্লিষ্ট। একসময় তিনি বললেন, তুমি কি এর পরও নিজাম সাহেবের বাসায় গিয়েছিলে? জি না স্যার। চলো, আজ যাওয়া যাক। কেন? এমনিই যাব, দেখব, কথা বলবো। ভয় নেই, ছবির কথা কিছু বলবো না। আমার স্যার যেতে ইচ্ছা করছে না। বেশ, তুমি না গেলে না যাবে। কিভাবে যেতে হয় আমাকে বলো, আমি একাই যাব। স্যার, আমি চাই না ওই মেয়েটি ছবি সম্পর্কে কিছু জানুক। ও কিচ্ছুই জানবে না। মনির খুব অনিচ্ছার সঙ্গে ঠিকানা বলল। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অস্বস্তি বোধ করছে। স্যার, যাই। আচ্ছা, দেখা হবে। মনির ঘর থেকে বের হয়েও বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল। যেন চলে যাবার ব্যাপারটাই তার তেমন মনে সায় দিচ্ছে না, আবার না যাওয়াটাও মন পুতো নয়। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে মনে বললেন, অদ্ভুত মানব জীবন। মানুষকে আমৃত্যু দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে বাস করতে হয়। তিনি নিজেও তার জীবন দ্বিধার মধ্যে পার করে দিচ্ছেন। সমাজ সংসার থেকে আলাদা হয়ে বাস করতে তার ভালো লাগে, আবার ভয় লাগে না। মানুষের মঙ্গলের জন্য তীব্র বাসনা অনুভব করেন। একজন মমতাময়ী স্ত্রী, কয়েকটি হাসিখুশি শিশুর মাঝখানে নিজেকে কল্পনা করতে ভালো লাগে। আবার পর মুহূর্তেই মনে হয়, এই তো বেশ আছি। বন্ধনহীন মুক্ত জীবনের মতো আনন্দের আর কি হতে পারে। পুরোপুরি নিঃসঙ্গও তো নন তিনি। তার ব্যক্তিগত লাইব্রেরির দিকে তাকালে মন অন্যরকম হয়ে যায়। সারি সারি বই, কত বিচিত্র চিন্তা, কত বিচিত্র কল্পনার অপূর্ব সমাবেশ। এদের মাঝখানে থেকে নিঃসঙ্গ হবার কোনো উপায় নেই। মিসির আলি বইয়ের তাকের দিকে চোখ বন্ধ করে হাত বাড়ালেন। যে বই হাতে উঠে আসে সেই বইটি অনেকক্ষণ পড়বেন। এটা এক ধরনের খেলা। সব সময়ই এমন একটা বই উঠে আসে যা পড়তে ইচ্ছা করে না, আবার পড়তে শুরু করলে ভালো লাগে। আজও তাই হলো। কবিতার বই হাতে। এই একটি বিষয়ে পড়াশোনা তার ভালো লাগে না। কবিতার বই সজ্ঞানে কখনো কেনেননি। এখানে যা আছে সবই নীলু নামের তার এক ছাত্রীর দেয়া উপহার। মেয়েদের এই এক অদ্ভুত সাইকোলজি, উপহার দেবার বেলায় কবিতার বই খোঁজে। মিসির আলি বইটির পাতা উল্টাতে লাগলেন। ইংরেজি কবিতা, কার লেখা কে জানে। অবশ্য নামে কিছু যায় আসে না। তিনি ভ্রু কুঁচকে কয়েক লাইন পড়তে চেষ্টা করলেন। এর কোনো মানে হয়? কোনো মানে হয় না, তবু পড়তে এত ভালো লাগে। মিসির আলি পড়তে শুরু করলেন। অনেকক্ষণ ধরে কে যেন কড়া নাড়ছে। কড়া নাড়ার ধরনটা অদ্ভুত। দুটি টোকা দিয়ে থেমে যাচ্ছে, আবার দুটি টোকা দিচ্ছে। জানালার পর্দা সরিয়ে বিনু উকি দিল। অপরিচিত একজন মানুষ, রোগা মুখ ভর্তি দাড়ি, গোফের জঙ্গল। এর মাঝে দুটি চোখ জ্বলজ্বল করছে। বিনু ভয় পাওয়া গলায় বলল, কে? লোকটি খুবই কোমল স্বরে বলল, তুমি আমাকে চিনবে না, আমার নাম মিসির আলি। কোমল স্বর খুবই সন্দেহজনক। এরকম মিষ্টি গলায় একটা অপরিচিত লোক কথা বলবে কেন? বিনু বলল, বাবা তো একটু আগে বাজার করতে গিয়েছে, আপনি আধা ঘন্টা পরে আসুন না।
বাসায় বুঝি তুমি ছাড়া আর কেউ নেই? জি না। আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না। আমি এখানেই আধা ঘন্টা অপেক্ষা করি। বিনু অস্বস্তি বোধ করতে লাগলো। মিসির আলি বললেন, একটা কাজ করো, জানালা দিয়ে আমাকে একটা দেয়াশলাই দাও। না, আসুন, আপনি ভেতরে আসুন। মিসির আলি হেসে বললেন, এখন বুঝি আমাকে আর দুষ্টু লোক মনে হচ্ছে না? নৌকায় যখন ডাকাতি হয় তখন ডাকাতটা কি করে জানো? আগুন চায়। এটা তো আর নৌকা না। মিসির আলি হেসে ফেললেন। মুনির যা বলেছে তাই। এই মেয়েটির আচার আচরণে খুব স্বাভাবিক একটি ভঙ্গি আছে। ঠিক সুন্দরী তাকে বলা যাবে না, তবে চেহারা খুব মায়াকাড়া। তার চেয়েও বড় কথা, ছবিতে এই মেয়েটি কোণে হয়ে বসে আছে। এই মেয়েটির বাঁ গালের কাটা দাগটাও ছবিতে নিখুঁত এসেছে। বিনু, তুমি বসো, তোমার সঙ্গে গল্প করি। আপনি আমার নাম জানলেন কিভাবে? মুনির বলেছে। মুনিরকে চেনো তো? তোমার আব্বার সঙ্গে কাজ করে। খুব ভালো করে চিনি। আপনি কি ওর আত্মীয়? ঠিক আত্মীয় না হলেও খুব চেনা। মাঝে মাঝে অনাত্মীয় লোকজনকেও খুব চেনা বলে মনে হয়। মুনিরও সেরকম। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমিও খুব সুন্দর করে কথা বলো। বাবার কাছে কি জন্য এসেছেন? ঠিক তোমার বাবার কাছে আমি আসিনি, আমি এসেছি তোমার কাছে। বিনু বিস্মিত হয়ে তাকালো। মিসির আলি একটা ছবির উল্টোপিঠ দেখিয়ে বললেন, এখানে লেখা আছে আমাদের টগরমণি, বয়স 1 বছর। এই হাতের লেখাটা কি তোমার? বিনু খুবই অবাক হয়ে লেখাটার দিকে তাকিয়ে রইল। বলো, লেখাটা কি তোমার লেখা? জি, কিন্তু আমি এরকম কিছু কখনো লিখিনি। তা আমি জানি। ছবিটা দেখি। হুম, ছবিটা এখন দেখাবো না, পরে দেখাবো। এখন অন্য একটা ছবি দেখো, বিয়ের ছবি। বর কনে বসে আছে, তাদের ঘিরে আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। বর এবং কনের ছবি আমি কাগজ দিয়ে ঢেকে রাখবো। তুমি শুধু অন্যদের ছবিগুলো দেখবে এবং বলবে এদের চেনো কিনা। তার আগে বলুন, আপনি কে? আমি আমার নাম তো আগেই বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি পড়াই। একটা ছোট্ট গবেষণা করছি। গবেষণাটা মুনিরকে নিয়ে। ওকে নিয়ে গবেষণা করছেন, কিন্তু আমাকে এসব দেখাচ্ছেন কেন? পরে তোমাকে বলবো। তুমি এখন ছবিটা একটু দেখো তো, চিনতে পারো কিনা এদের। হ্যাঁ, দু একজনকে বাদ দিয়ে সবাইকে চিনি। এরা সবাই আমার আত্মীয়, আমার খালা, আমার ফুপু। এটা হচ্ছে আমার বান্ধবী লিজা। এটা আমার বড় খালার মেয়ে কনক। ইনি আমার ছোট মামা। মিসির আলি ছবিটি পকেটে রেখে দিলেন। বিনু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলতে গিয়ে সে বলতে পারল না, নিজেকে সামলে নিল। মিসির আলি বললেন, তুমি কি কিছু বলবে? না। মনে হচ্ছিল কি যেন বলতে চাইছিলে। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার বিয়ের ছবি, কিন্তু আমার বিয়ে হয়নি। আপনি এই ছবি কোথায় পেলেন? মিসির আলি চুপ করে রইলেন। বিনু কড়া গলায় বলল, আপনি এখন যান, আমি দরজা বন্ধ করে দেব। মিসির আলি নিঃশব্দে উঠে এলেন। বিনু জানালার পর্দা ফাঁক করে তাকিয়ে আছে। তার মুখ বিষণ্ণ, চোখে গাঢ় বিষাদের ছায়া। এই বিষাদের উৎস কি, কে জানে? এখন রাত প্রায় 1টা। আন্দাজে বলছি, কারণ আমার ঘড়ি নেই। রাতের বেলা আন্দাজে সময় ঠিক করি। দিনের বেলা এই অসুবিধা হয় না। বেশিরভাগ মানুষের হাত ঘড়ি হাতেই থাকে, জিজ্ঞেস করলেই সময় জানা যায়। যে আমার এই লেখা পড়বে, সে বুদ্ধিমান হলে ধরে ফেলবে যে আমি আজে বাজে কথা লিখে সময় নষ্ট করছি। আসলে তা না। কিভাবে শুরু করব বুঝতে পারছি না।
মিসির আলি সাহেব আমাকে চমৎকার বাঁধানো খাতা দিয়েছেন। শুধু তাই না, সঙ্গে খুব দামি একটা কলম, বল পয়েন্ট না ফাউন্টেন পেন। কালির দোয়া তো কিনেছেন। দোয়াতটার দামই 70 টাকা। কলমটার দাম কত কে জানে। 200-300 তো হবেই। এত দামি কলম, কিন্তু লেখা ভালো না, অর্থাৎ আমি লিখে আরাম পাচ্ছি না। মিসির আলি সাহেব বলেছেন আমি যেন রোজ লিখি, প্রতিটি খুঁটিনাটি যেন লিখি, কিছুই যেন বাদ না দেই। ভ্রমণের ব্যাপারটাই যেন লিখি। ভ্রমণ বলতে তিনি অন্য জগতে যাবার ব্যাপারটা বোঝাচ্ছেন। তিনি নিজে এই ব্যাপারটা বিশ্বাস করেন কি না তা আমি এখনো বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় বিশ্বাস করেন, আবার মাঝে মাঝে মনে হয় করেন না। পুরো ব্যাপারটাই একজন নিঃসঙ্গ যুবকের কল্পনা ধরে নিয়েছেন। আমি তাকে একটি চিঠি এবং 2টি ছবি এনে দিয়েছি। এই প্রসঙ্গে তিনি একটিও কথা বলছেন না। আমি একবার ছবিটা চাইলাম, তিনি বললেন পরে পাবে। তিনি যে চুপচাপ বসে আছেন তাও মনে হয় না। আমার ব্যাপারে তিনি খুলনা গিয়েছিলেন, এটা হঠাৎ জানতে পারি। সেখান থেকে তিনি কি জানলেন আমি জানি না। ফুলেশ্বরীর শ্বশুরবাড়িতেও তিনি গিয়েছিলেন। আমার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন বলে মনে হয়। আমি নিজে যা জানি সবই তাকে বলেছি। এর বেশি তিনি কি জানতে চান কে জানে। লোকটির ধৈর্য অসীম, মমতাও অসীম। তার মমতার নানান পরিচয় পেয়েছি। কঠিন ঋণে তিনি আমাকে আবদ্ধ করেছেন। আমার পক্ষে ঋণমুক্ত হবার কোনো পথ আছে কিনা আমি জানি না, ঋণমুক্ত হতে চাইও না। কিছু কিছু মানুষের কাছে ঋণী থাকতে ভালো লাগে। মিসির আলি তেমন একজন মানুষ। আবারও আজে বাজে কথা লিখছি। কি করব, আমি তো আর লেখক নই যে গুছিয়ে ঘটনার পর ঘটনা সাজাবো। আমি তা পারি না। লেখক ছাড়া অন্য কেউই বোধহয় পারেন না। যাই হোক, মূল ব্যাপারে ফিরে আসি। আমি এখন প্রায় 100 ভাগ নিশ্চিত যে আমার পাশাপাশি দুটো জীবন চলছে। এক জীবনে আমার বাবা শৈশবে মারা গেছেন, প্রবল দুঃখ কষ্ট ভোগ করে বর্তমানে এই অবস্থায় আছি, অসহায় নিঃসঙ্গ একজন মানুষ। অন্য জীবনটি চমৎকার। এই জীবনে বাবা বেঁচে আছেন। আমি বড় কোনো চাকরি কিংবা ব্যবসা করছি, এখনো ঠিক জানি না। বিয়ে করেছি, জীবনটা বেশ সুখের বলেই মনে হচ্ছে। এই জীবনটাকে আমি স্বপ্ন জীবন নাম দিচ্ছি বোঝার সুবিধের জন্য। স্বপ্ন জীবনটাও পৃথিবীর মধ্যেই, কারণ সেখানেও আমি আকাশে চাঁদ দেখেছি। দুটি পাশাপাশি জীবন কিভাবে চলছে, দুটি কি সম্পূর্ণ ভিন্ন জগৎ, দুটি পৃথিবী কি দুটি চাঁদ, সব মানুষই কি দুজন করে? এই সব প্রশ্নের আমি কোনো কুলকিনারা পাই না, কাজেই খুব বেশি ভাবিও না। চিন্তা ভাবনার দায়িত্ব আমি মিসির আলি সাহেবের ওপর ছেড়ে দিয়েছি। আমি লক্ষ্য করেছি যে আমি এখন এ জগৎ থেকে স্বপ্ন জগতে খুব সহজে যেতে পারি। নিয়মটা খুব সহজ। নিজেকে প্রথমে খুব ক্লান্ত করে নিতে হয়। উপবাস এবং পরিশ্রম, এই দুটো জিনিস একত্রে চালিয়ে যাবার পরে চোখ বন্ধ করে স্বপ্ন জগৎটির কথা ভাবলেই হয়। একবার স্বপ্ন জগতে চলে যাবার পরে সেই জগৎটাকে সত্যি মনে হয়। বর্তমানে যে জীবনযাপন করছি তাকে মনে হয় মিথ্যা জীবন। কোনটি সত্যি কে জানে। প্রাচীনকালের মুনি ঋষিরা বলতেন জীবনটাই একটা মায়া। আসলেই বোধহয় তাই, সবটাই বোধহয় মায়া। আমার এখন সবকিছু জানতে ইচ্ছে করে না। যে কোনো একটি জীবনে আমি স্থায়ী হতে চাই। যদি এটা এক ধরনের অসুখ হয়, তাহলে আমি চাই যেন অসুখটা সেরে যায়। সুস্থ ও স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে চাই। মুক্তি চাই, পরিপূর্ণ মুক্তি।
আজ এর থেকে বেশি কিছু লিখতে ইচ্ছে করছে না। এখন তৈরি হব ভ্রমণের জন্য। অদ্ভুত এক ভ্রমণ। এই জীবন ছেড়ে অন্য এক জীবনে। মনির খাতা বন্ধ করে উঠে দাঁড়ালো। বাতি নিভিয়ে সিগারেট ধরালো। মনে মনে বলল, ভ্রমণের প্রস্তুতি, যাত্রা হবে শুরু। এরকম যদি হতো, ওয়ান ওয়ে জার্নি, আর ফিরে আসতে হবে না, তাহলে কেমন হতো? স্বপ্ন জীবনটি কি খুবই সুখের? মৃত্যু ওই জীবনেও হানা দিয়েছে। টগরের মৃত্যু হলো। বাবা মার কাছে কত তীব্রই না ছিল সেই শোক। সে এখন বুঝতে পারছে না, কিন্তু ওই জীবনের মনির কি গভীর শোক পেয়েছে, তা সে রক্তের মধ্যে অনুভব করে। শোক এবং শোক, চারিদিকেই শোক। জাপানি একটি কবিতায় আছে না, বলো দেখি কোথায় যাই, কোথা গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জুড়ব, সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্প গাত্রে। মুনি সিগারেট ফেলে নিজেকে তৈরি করল। মুহূর্তেই ঘরের চেহারা পাল্টে গেল। সে দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়। তারা কোথায় যেন বেরোচ্ছে। ওই তো বিনু। আশ্চর্য, কি সুন্দর লাগছে বিনুকে, অসম্ভব সুন্দর। বিনুর চুলগুলো পিঠময় ছড়ানো। এরকম খোলা চুলে সে কোথায় যাচ্ছে? নাকি বিনু যাচ্ছে না, সে একাই যাচ্ছে? একটি কাজের লোক বড় বড় দুটি সুটকেস নিয়ে নামছে। তারা নিশ্চয়ই দূরে কোথাও যাচ্ছে। ঘরে দিনের আলো। কটা বাজছে কে জানে। মনির হাতের ঘড়ির দিকে তাকালো। 10টা 15। ঘড়ির ডায়াল সবুজ রঙের। বাহ, ইন্টারেস্টিং তো। এটা তো স্বপ্ন। স্বপ্নে তো রং দেখার কথা নয়। সে রং দেখছে কেন? কে বলেছিল স্বপ্নের রং দেখার কথা নয়? মনে পড়ছে না, নামটা মনে পড়ছে না। ম দিয়ে শুরু। মিহির, মনির, না না, মিসির আলী। মিসির আলী বলেছেন একটা খবরের কাগজ হাতে নেবে, কিছুতেই হাতছাড়া করবে না। কেন বললেন এরকম কথা? বিনু কেমন যেন বিরক্ত মুখে তাকাচ্ছে। টগর, টগর। মনির চমকে উঠল। টগরকে কেন ডাকছে? টগর 4 বছর বয়সে মারা গেল না? বিনু কি ভুলে গেছে? এত বড় একটা ঘটনা কি ভোলার? অবশ্যই ভোলাটা অস্বাভাবিকও নয়। এই তো সে নিজেই অনেক কিছু ভুলে যাচ্ছে। কি কি যেন তাকে বলেছিলেন মিসির আলী, এখন আর কিছুই মনে পড়ছে না। টগর, আমি কিন্তু খুব রাগ করেছি। আর একবার মাত্র ডাকবো। এর মধ্যে তুমি যদি না আসো ভালো কথা, না এলে তোমাকে ছাড়াই রওনা হব। মুনির অবাক হয়ে দেখল টগর এসেছে। 8-9 বছরের চশমা পরা একটি ছেলে। টগর বলল, আমি যাব না মা। বিনু বলল, খুব ভালো কথা, তুমি থাকো। বিনু তরতর করে নেমে যাচ্ছে। টগর হাসি মুখে মুনিরের দিকে তাকিয়ে আছে। তার মানে টগর কি বেঁচে আছে? 4 বছর বয়সে ও তাহলে মারা যায়নি? এটা কোন জীবন? অন্য আরেকটা? এর মানে কি? মুনিরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। সঙ্গে সঙ্গে ঘোর কেটে গেল। সে আছে তার পরিচিত জায়গায়। ভ্রমণ শেষ হয়েছে। মুনির বাতি জ্বালালো। খাতা খুলে লিখল, মানুষের জীবন দুটি নয়, হয়তো অনেক, অসংখ্য। ক্লান্তিতে খাতার ওপরই মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। সারা রাত সেই ঘুম আর ভাঙল না। কত বিচিত্র স্বপ্ন দেখল ঘুমিয়ে ঘুমিয়ে। কখনো মনে হচ্ছে সে মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছে, আবার কখনো বা তলিয়ে যাচ্ছে গভীর অতলে। কি গাঢ় নীল সেই পানি, চারিদিকে শব্দহীন সময়। কি অসহ্য নীরব। এই নীরবতার মধ্যেও নিচু গলায় কে যেন তাকে ডাকছে। বিনু ডাকছে নাকি? এটা কি বিনুর গলা? আহ,
কি সুন্দর করেই না ডাকছে সে। আবার সব চুপচাপ, অসহ্য নীরবতা। মুনির স্বপ্নের মধ্যেই কাঁদছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমাকে মুক্তি দাও। কিন্তু তার চিৎকারেও কোনো শব্দ হচ্ছে না। কি অদ্ভুত অবস্থা। তার ঘুম ভাঙল ভোরবেলা। প্রথম খানিকক্ষণ বুঝতেই পারল না যে সে কোথায় আছে, কোন জগতে। সে ঠিক করল আজ অফিসে যাবে না, সারাদিন রাস্তায় রাস্তায় হাঁটবে। দুপুরবেলার দিকে যাবে মিসির আলির কাছে, এমনি খানিকক্ষণ গল্প করবে। দুপুরবেলা বা দিনের আলোয় তার কাছে কখনো যাওয়া হয়নি। দিনের আলোয় লোকটিকে দেখতে কেমন দেখায় কে জানে। তবে দুপুরবেলা ওকে হয়তো পাওয়া যাবে না, ক্লাসে থাকবেন কিংবা লাইব্রেরিতে থাকবেন। মিসির আলি ঘরেই ছিলেন। অবাক হয়ে বললেন, অসময়ে তুমি? ব্যাপার কি বলো তো? অফিসে যাওনি? জি না। আপনি ইউনিভার্সিটিতে যাননি? না, আজ বৃহস্পতিবার না, বৃহস্পতিবারে ইউনিভার্সিটি বন্ধ থাকে। কি করছেন স্যার? রান্না করছি। রোজ রোজ হোটেলে খাওয়া ভালো লাগে না। কি রান্না করছেন? নতুন ধরনের রান্না, আমি তার আবিষ্কারক। নাম হচ্ছে মিসির আলি মিক্সচার। চাল, ডাল এবং আলু একসঙ্গে মিশিয়ে 2 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, একটুখানি লবণ, 2টো কাঁচা লঙ্কা, ½ চা চামচ সরিষা বাটা দিয়ে সেদ্ধ করতে হয়। সেদ্ধ হয়ে যাবার পরে 1 চা চামচ বাটার অয়েল দিয়ে দমে দিতে হয়। অপূর্ব একটা জিনিস, খেয়ে দেখো। জিনিস যেটা নামলো, তার চেহারা দেখলে খেতে ইচ্ছে করে না, কিন্তু স্বাদ সত্যিই চমৎকার। মনির অবাক হয়ে গেল। কি, কেমন লাগছে? জি স্যার, ভালো। আরো কিছু বিশেষণ দিয়ে বলো। শুধু ভালো, এর বেশি কিছু না। চমৎকার স্যার। এখন বলো, তুমি যে ভ্রমণে যাচ্ছ সেখানে কখনো খাওয়া দাওয়া করেছো? চট করে বলতে হবে না, ভেবে বলো। পানি খেয়েছি। পানিতে হবে না, স্বাদ আছে এমন কিছু। মনে পড়ছে না স্যার। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে। কেন? স্বপ্নে আমরা প্রায়ই প্রচুর খাওয়া দাওয়া করি, কিন্তু তাতে কোনো স্বাদ থাকে না। আপনি এখনো স্বপ্ন ভাবছেন? হ্যাঁ ভাবছি, তবে তুচ্ছ স্বপ্ন ভাবছি না। সব স্বপ্নই তো তুচ্ছ। না, তা না। তাছাড়া স্বপ্নকে তুচ্ছ করাও মুশকিল। ফ্রয়েড সাহেব ইন্টারপ্রিটেশন অব ড্রিমে লিখেছেন, স্বপ্নের মহিমাকে খর্ব করেছেন, কিন্তু তার শিষ্য জাং পরবর্তী সময়ে ভিন্ন কথা বলেছেন। কি বলেছেন? ওই সব থিওরি তোমার ভালো লাগবে না, তার চেয়ে বরং তোমার কথা শুনি। যা যা করতে বলেছিলাম করেছো? সব কিছু লিখেছো তো? লিখেছি। সব খুঁটিয়ে খুঁটিয়ে লিখবে, কোনো কিছু বাদ দেবে না। কি হবে স্যার এসব দিয়ে? হয়তো কিছু হবে না, তাতে কি? কই আমার সিগারেট এনেছো? মনির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। মিসির আলি হেসে ফেললেন।